প্রথমেই দেখে নেব আজকের 40টি সংবাদ শিরোনাম। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জানুয়ারিতে জোড়া সভা মোদির। ভোট হলই না, তার আগেই 68 আসনে জিতে গেল বিজেপির জোট। উত্তাল বাংলাদেশ, গণপিটুনির পর জ্যান্ত পোড়ানো খোকন দাসের মৃত্যু। মমতাকে 20,000 ভোটে হারাবো, নন্দীগ্রামে ফের লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু। নতুন বছরে বড় উপহার পাচ্ছেন রাজ্যের 12 লক্ষ পড়ুয়া, সরাসরি মিলবে সবুজ সাথী প্রকল্পের সাইকেল। ভারত বাংলাদেশকে আক্রমণ করার দারুণ সুযোগ পেল, এবার আসল খেলা শুরু হবে। ভোটার তালিকায় পারিবারিক যোগে গরমিল, 24 লক্ষ প্রজেনি ম্যাপড, ভোটারকে নোটিশ কমিশনের। বিহারে 20,000 টাকায় মেয়ে পাওয়া যায়, বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর স্বামীর। বিপুল আর্থিক দুর্নীতি, বালি পাচার মামলায় 14টি সংস্থার বিরুদ্ধে চার্জশিট ইডির। এবার ভোটে বুথের ভিতরেও বাহিনী, কমিশনের সঙ্গে বৈঠকের আগে দিলীপের মন্তব্যে জল্পনা। শীত ভুলে যান, এবার কেঁপে আসছে বৃষ্টি, রাত পোহালেই আবহাওয়ার ডিগবাজি। বেলডাঙ্গায় বাবরি মসজিদের তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপতির কাছে অভিযোগপত্র পেশ হিন্দু মহাসভার। আলিপুরদুয়ারকে এবার 5-এ 5 করতে হবে, টার্গেট বেঁধে দিলেন অভিষেক। কোচবিহারে বিএলওর আকস্মিক মৃত্যু, তৃণমূল কাঠগড়ায় তুলছে এসআইআরকেই, মানতে নারাজ বিজেপি। মাথায় পেট্রোল ঢেলে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশে মৃত্যু আরও এক হিন্দুর। বেনজির প্রত্যাবর্তন, ঘাসফুল ছেড়ে হঠাৎ কংগ্রেসের হাত ধরলেন মৌসুম। 12 নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, প্রাণ গেল 2 জনের, আশঙ্কাজনক আরও 2। ভয়াবহ দুর্ঘটনার কবলে আশিস বিদ্যার্থী ও তার স্ত্রী রূপালী। গরিব মুসলমানরাও ভালো করে দেবে, কিসের ইঙ্গিত দিচ্ছেন শুভেন্দু? কেন্দ্রীয় বাহিনী হাজারদুয়ারি দেখতে যায়, ভোট নিয়ে বড় দাবি দিলীপের। বাড়িতে নেতারা এলে তাদের খুব কষ্ট হয়, কেন এমন বললেন বিধায়ক হিরণ? 4,666 কোটির চুক্তি, মারণ ক্ষমতা কতটা বাড়ল সেনাবাহিনীর? কেকেআর জার্সি গলানো হলো না, বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বলল বিসিসিআই। দাঁড়িয়ে আছি আই, মমতা অভিষেক নয়, তাহলে কাকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু? তৃণমূলকে ইন্ডিয়া ব্লক থেকে খোঁচা জয়রামের, যাক তবু মনে তো পড়ল। ওটা টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, দুর্নীতি ছাড়া কোনো ধান্দা নেই, তৃণমূলকে বিঁধলেন মিঠুন। এক দেশ এক ভোট করতে দেব না, আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপিকে আনম্যাপ করার ডাক অভিষেকের। পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকির পর তৃণমূলের হারমাদদের এনকাউন্টার করার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। এই জয় সনাতনীদের, মোস্তাফিজুর বাদ পড়তেই উচ্ছ্বসিত বিজেপি নেতা সঙ্গীত সোম। মমতা ক্ষমতায় এলেই বাড়বে চা শ্রমিকদের দৈনিক বেতন, আলিপুরদুয়ারের সভায় ঘোষণা অভিষেকের। জেলায় জেলায় স্কুলে স্কুলে অতিরিক্ত ফি বৃদ্ধি, বিক্ষোভে সামিল অভিভাবকরা। তৃণমূল এবং বিজেপির মধ্যে ফারাক কি, আলিপুরদুয়ারের সভা থেকে ব্যাখ্যা দিলেন অভিষেক। বছরের শুরুতেই বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, ছত্তিশগড়ের বস্তারে গুলিযুদ্ধে নিকেশ 14 মাওবাদী। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। আর মাত্র কয়েক মাস পরে নির্বাচন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানোত্তর। তারই মাঝে আচমকা সক্রিয় দিলীপ ঘোষ, আর সক্রিয় হতে না হতেই ভোটে এবার বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুর চড়ালেন তিনি। গতকাল জাতীয় নির্বাচন কমিশনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক রয়েছে, তার আগে দিলীপের এহেন আর্জি ঘিরে স্বাভাবিকভাবেই নয়া জল্পনা মাথাচাড়া দিয়েছে। গতকাল ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা বারবার দাবি করেছি যাতে বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী থাকে, ওরা দাঁড়িয়ে থাকে রাস্তায়, ভোট লুটপাট হয় বুথের ভিতর। আমাদের সামনেই এই ঘটনা অনেকবার ঘটেছে, এবার যদি সত্যি অন্যরকম কিছু হয় তাহলে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যাবে, তাহলে তৃণমূলের টেকা মুশকিল। বাহিনীর বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ করে দিলীপের বিস্ফোরক দাবি, বাহিনী যথেষ্ট সংখ্যক আসে, পঞ্চায়েত ভোটেও পর্যাপ্ত বাহিনী এসেছিল, ভোট হচ্ছে বুথে আর বাহিনী বাসে ঘুরে বেড়াচ্ছে, অনেকে আবার হাজারদুয়ারি দেখতে গিয়েছিল। আমাদের বক্তব্য, নতুন ভোটার আই কার্ড ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না, বুথে কি হচ্ছে সেটাও বাহিনী দেখবে,
তাহলে নিরপেক্ষ ভোটাধিকার সম্ভব। সোমবারই জাতীয় নির্বাচন কমিশনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক। তার আগে ভোটমুখী বাংলায় দিলীপের এই দাবি যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। যদিও শাসক শিবিরের কেউ দিলীপের দাবিকে গুরুত্ব দিতে চান না। তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তীর দাবি, শুধু কেন্দ্রীয় বাহিনী কেন, অন্য যে কোনো জায়গার বাহিনীর নিরাপত্তা ভোট হলেও কিছু হবে না, কারণ জনসমর্থন সঙ্গে রয়েছে তৃণমূলের। বলে রাখা ভালো, গত কয়েকটি নির্বাচনে বাংলায় মোটেও আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। এবারের ভোট তাদের কাছে বড় চ্যালেঞ্জ। বারবার জনসভার মঞ্চ থেকে 26-এর প্রেস্টিজ ফাইটের কথা দলীয় কর্মীদের মনে করিয়ে দিচ্ছেন বিজেপি নেতারা। তবে রাজনৈতিক মহলের দাবি, প্রচারই সার। আদতে ভোট প্রস্তুতিতে বেশ পিছিয়ে বঙ্গ বিজেপি, কারণ দলের শীর্ষস্তরের নেতাদের মধ্যে ঘরোয়া কোন্দলই তারা এখন সামাল দিতে পারেনি। আবার দক্ষ সংগঠকের অভাব তো রয়েছে। তার উপর ভোটমুখী বাংলায় এশায়ার যেন বুমেরাং হয়ে দেখা গিয়েছে তাদের কাছে। সে কথা সরাসরি প্রকাশ করতে না পারলেও গলায় কাঁটার মতো বিঁধছে। এই পরিস্থিতিতে তাই কোনো ক্রমে ভোট বৈতরণী পার করতে আবার গেরুয়া শিবির কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুর চড়াতে শুরু করেছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও তার প্রস্তাবিত বাবরি মসজিদের তীব্র বিরোধিতা করে দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অভিযোগপত্র জমা দিল ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক প্রতিষ্ঠান অখিল ভারত হিন্দু মহাসভা। রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দু মহাসভা রাজ্য কমিটির সদস্যরা রাষ্ট্রপতির চিফ সেক্রেটারির হাতে অভিযোগপত্র দিয়ে বাবরি মসজিদের বিরোধিতা করেন। রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, তৃণমূলের বিতাড়িত বিধায়ক হুমায়ুন কবির আলাদা রাজনৈতিক দল করে নির্বাচনে লড়াই করতে পারেন, কারণ ভারতের নির্বাচন কমিশন ওনাকে সেই অধিকার দিয়েছে। কিন্তু ভারতবর্ষে বাবরি মসজিদ নির্মাণের অধিকার কারো নেই, কারণ ভারতের মাটি সেই অধিকার দেওয়া হয়নি। বাবর একটি বিদেশি লম্পট দুর্বৃত্ত দস্যু, যা ভারতবর্ষে রাম মন্দির আক্রমণ করার মতো গভীরত পাপ করেছে। সেই বাবরের নামে ভারতের মাটিতে মসজিদ নির্মাণের কথা ভাবার স্পর্ধা কারো হয় কি করে? আমরা সনাতনীরা বাবরের অস্তিত্বকে ঘৃণা করি, কারণ রাম মন্দির পুনর্নির্মাণের জন্য কত মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন। হুমায়ুন কবির আসলে বাংলার মাটিতে উগ্র সাম্প্রদায়িকতা ও মুসলিম মৌলবাদকে ব্যবহার করে একদিকে যেমন প্রচারের আলোয় থাকতে চান, অন্যদিকে নিজের পার্টির জন্য বিপুল অঙ্কের টাকাও উনি তুলেছেন। কিন্তু ওনার মাথায় রাখা উচিত, উনি আগুন নিয়ে খেলছেন। আমাদের স্থির বিশ্বাস, যারা ভারতের মাটিতে বাবরি মসজিদ করতে চায়, ভারতের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেই দেশদ্রোহীদেরকে হয় বাবরের দেশে নয়তো বাবরের কাছে পাঠিয়ে দেবে। বাবরের প্রতি যদি এতই ভালোবাসা থাকে, তাহলে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নিজের বাবার নাম শেখ আরশাদ আলীর বদলে এফিডেভিট করে জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর করে নিয়ে ভারত ছেড়ে বাবরের দেশে চলে যাক। আমরা অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে মসজিদ নির্মাণের বিরোধী নয়, কিন্তু বাবরি মসজিদ আমরা হতে দেব না। ওরা যদি জাতীয়তাবাদী মুসলমান হয়, তাহলে ওদের বাবরি মসজিদের বদলে গার্দি মসজিদ করা উচিত। আফগান লুটেরা আহমদ শাহ আবদালি যখন ভারত আক্রমণ করে, তখন তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের পক্ষে যুদ্ধ করে ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন ইব্রাহিম খান গার্দি। তাই হুমায়ুন কবির যদি সত্যি জাতীয়তাবাদী ভালো মুসলমান হন, তাহলে ওনাদের গার্দি মসজিদ করা উচিত। তাহলে আমরা হিন্দু মহাসভার সদস্যরাও সাধ্যমতো অর্থ সাহায্য করব। হিন্দু মহাসভার প্রতিনিধি মণ্ডলের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অফিস সেক্রেটারি অনামিকা মণ্ডল, সোমা দে মণ্ডল, দীপঙ্কর রায়, জিতেন গোস্বামী সহ একাধিক সদস্য উপস্থিত ছিলেন। বাবরি মসজিদ বিষয়ে রাষ্ট্রপতি হিন্দু মহাসভার চিঠি বাংলার রাজ্য রাজনীতিতে একটি বিশেষ মাত্রা যুক্ত করল বলেই ওয়াকিবহাল মহলের অনুমান। বিজেপি এখানে বারবার জিতেছে, কিন্তু মানুষের কথা মনে রাখেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস এই আলিপুর দুয়ারে হেরেছে, তারপরও উন্নয়ন থেমে থাকেনি। 2021 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় হেরেছিল, তাই মানুষের হকের টাকা বন্ধ করে দিয়েছিল। এটাই বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্থক্য। তাই এবার নিজেদের অধিকার বুঝে আলিপুর দুয়ারের 5টি আসনেই তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে, কারণ বিজেপি কারো ভালো করে না। এভাবেই আজ শুক্রবার আলিপুর দুয়ারের সভা থেকে জনগণের সামনে নেতা কর্মীদের টার্গেট বেঁধে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা শুনে করতালি দিয়ে সমর্থন করেন জনগণ। এদিকে এসআইআর থেকে শুরু করে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ান তৃণমূল কংগ্রেস সাংসদ। বিজেপি কোনো কাজ করেনি বলে সোচ্চার হন তিনি। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছি সব পূরণ করি। যে কথা আমি বলি আমৃত্যু সেই কথা রাখার চেষ্টা করি। এখানকার সাংসদ বিধায়ক বিজেপি, তারা 2019 সালেও ছিল। আপনাদের অধিকার দিয়েছে, চা বাগান দিয়ে প্রতিশ্রুতিও রাখেনি।
এবার আলিপুরদুয়ারকে কথা দিতে হবে। একটা বুথ ছাড়লে চলবে না, প্রত্যেক বুথে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। প্রত্যাঘাত না করলে শিক্ষা দেওয়া যাবে না। অন্যদিকে এসআইআর থেকে নোটবন্দি সবসময় মানুষকে লাইনে দাঁড় করিয়েছে বিজেপি। এবারও যদি ওদের ভোট দেওয়া হয় তাহলে আবার লাইনে দাঁড় করিয়ে দেবে বলে দাবি করেন অভিষেক। তাই অভিষেকের বক্তব্য, এই মোদী সরকার নূতন স্বপ্ন দেখিয়ে 10 বছর আগে সকলকে লাইনে দাঁড় করিয়েছিলেন। দেখা গেল কালো ধন আরও বেড়ে গেল। 10 বছর পর আবার মানুষকে লাইনে দাঁড় করালেন। বিজেপির সাংসদ এবং সাপ একই জিনিস। বাড়ির পিছনে একটা দুটো সাপ ছেড়ে দিন, সাপ সাপই থাকে। আপনার দুধ গলা খেয়ে আপনাকে ছোবল মারবে, তাই এবার সাপ পুষবেন না। এবার তৃণমূলকে সুযোগ দিন, আলিপুরদুয়ারের 5টি আসনের 5টিতে জেতান তৃণমূল কংগ্রেসকে। এছাড়া বিপদের দিনে তৃণমূল পাশে থাকে মানুষের বলে তা মনে করিয়ে দেন অভিষেক। আর কেমন করে ভোট দিতে হবে তাও বাতলে দেন। অভিষেকের কথায় এবার জয়ে আলিপুরদুয়ারকে অগ্রণী ভূমিকা নিতে হবে, 5-এ 5 করতে হবে। আলিপুরদুয়ারের প্রতিদানের সময় এবার 2026 সালের বিধানসভা ভোটে বিজেপিকে আনম্যাপ করে দিন। এবার আলিপুরদুয়ারকে কথা দিতে হবে। এবার 450 বুথেই তৃণমূলকে জেতাতে হবে, তবেই বিজেপিকে শিক্ষা দিতে পারবেন। একটা বুথও ছাড়লে চলবে না। নন্দীগ্রামে দাঁড়িয়ে ফের একবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তার সাফ কথা, ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ালে তাকে 20,000 ভোটে হারাবেন। তিনি বলেন, আমি চাইব 26-এর ভোটে আবার নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার লড়ুন। 20,000 ভোটে হারাবো। তখন তো হিন্দুরা ছিল, এখন মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। তাহলে কি এবার তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকেও থাবা বসাতে চলেছে বিজেপি? গোটা রাজ্যের পাশাপাশি নন্দীগ্রামেও বদলাচ্ছে সমীকরণ। শুভেন্দুর এই মন্তব্যের পর বাড়ছে চাপানোত্তর। দিলীপের জমানায় শুধুমাত্র হিন্দুত্বে ভর করে রাজ্যে পদ্মঝড় তুলেছিল বিজেপি, সাফল্য এসেছিল। কিন্তু 2021 পরবর্তী সময়ে দেখা যায় বিজেপি শুধু হিন্দুত্বে লড়াই লড়ছে না, তার সঙ্গে মুসলিম বিরোধী অবস্থানও নিচ্ছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল, যারা আমাদের সঙ্গে নেই আমরাও তাদের সঙ্গে নেই। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশেরও মত ছিল, ক্ষমতায় আসতে দুটো বিষয়ের উপর ভীষণভাবে জোর দিয়েছেন বঙ্গ বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় শুভেন্দু। শুরু থেকে চেষ্টা করছেন হিন্দু ভোট একাট্টা করতে। 2 ভাবে বুঝিয়ে দিয়েছেন মুসলিম ভোট দরকার নেই। শুভেন্দু স্পষ্ট বলেছিলেন, আমরা 39% আছি, আর 5-6% হিন্দুরা একজোট হলেই ক্ষমতায় আসা সম্ভব। এরই মধ্যে আবার শ্রমিক ভট্টাচার্যের কাঁধে আসে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব। আর তারপর থেকে লাগাতার তার মুখে শোনা গিয়েছে সংখ্যালঘুদের কাছে টানার বার্তা। সোজা কথায় তিনি বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব পেতেই যেন খেলাটা ধীরে ধীরে ঘুরতে থাকে। সুর বদলায় অন্য সতীর্থদেরও, সুর বদলায় শুভেন্দুরও। কদিন আগেই বলেছিলেন, আমি কখনো বলিনি মুসলিমদের ভোট চাই না, আমি বলেছি পাই না। 19, 21, 24 তিনটে বড় নির্বাচনেই দেখা গিয়েছে বিজেপি 1%-এর কম মুসলিম ভোট পেয়েছে। তাকে মালদহে পা রাখতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের মালদহ জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি। সেই মালদহের চাঁচলে সভা করতে গিয়ে পাল্টা আব্দুর রহিমকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাঁচলের সভা থেকে গতকাল রহিমকে আক্রমণ করে তিনি বলেন, দাঁড়িয়ে আছি আই। মালতীপুরের বিধায়ক রহিমকে 2026 সালের নির্বাচনে হারানোরও চ্যালেঞ্জ জানালেন শুভেন্দু। এমনকি তৃণমূলের জেলা সভাপতিকে নিশানা করে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, আমি যখন তৃণমূলের এই জেলার অবজারভার ছিলাম তখন গাড়ির দরজা খুলে দিতেন রহিম। এদিন কলকাতা হাইকোর্টের অনুমতিতে চাঁচলের সভা করেন শুভেন্দু। নিজের বক্তব্যের শুরুতেই সে কথা উল্লেখ করে তিনি বলেন, এই নিয়ে আদালতের অনুমতি নিয়ে 104টা সভা হলো আমার। এরপরই তৃণমূলকে 26-এর হারানোর কথা জানিয়ে শুভেন্দু বলেন, ছাপ্পা মেরে ভোট লুট করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে 2024 সালের নির্বাচনে আমাদের সঙ্গে ওদের ফারাক 40 লক্ষ। আর এসআইআর প্রথম ঝাঁকুনিতে 58 লক্ষ নাম বাদ গিয়েছে। ভোটার তালিকা থেকে আরও রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। এসআইআর কি হতে চলেছে তার ট্রেলারটা দেখেছেন তো দিল্লিতে? তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এখন থেকে বলছে, এই ভোটার লিস্ট মানি না। 14 ফেব্রুয়ারির পর থেকে তৃণমূলের সবাই এই কথা বলবে। বিজেপির আসন সংখ্যা নিয়ে তিনি বলেন, এই রাজ্যে 2টি জায়গায় একজোট হয়েছে সনাতনী হিন্দুরা, উত্তর মালদহ ও নন্দীগ্রাম। উত্তর মালদহকে দেখে সনাতনীকে এগিয়ে এলে বিজেপি 200 নয় 220টি আসন জিতবে। প্রসঙ্গত, উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপির খগেন মুর্মু। তৃণমূলের জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দুকে। মালদহে বিধানসভার বিরোধী দলনেতাকে পা রাখতে দেবেন না বলেও মন্তব্য করেছিলেন। আর এদিন চাঁচলে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, বড় বড় কথা, এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন রহিম বক্সি, বলছেন ঢুকতে দেব না, পা ভেঙে দেব। এরপরই রহিম বক্সিকে চ্যালেঞ্জ জানিয়ে শুভেন্দু বলেন, কলম বাগানে আই, দাঁড়িয়ে আছি। আরএসপি করত, আইসিডিএসে চাকরি বিক্রি করত, আমি
যখন তৃণমূলের এই জেলার অবজারভার ছিলাম তখন আমার গাড়ির দরজা খুলে দিত। মালতীপুরের রহিম বক্সিকে হারানোর চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, মালতীপুরে কে জিতবে আমি জানি না, তবে রহিমকে আমি জিততে দেব না। ওকে যদি তৃণমূল মালতীপুরে প্রার্থী করে তাহলে হারাবো। কোন মন্ত্রে হারাতে হয় আমি জানি। এই জেলায় জোটের সঙ্গে বিজেপির লড়াই হবে। আমরা এখানে 6টা আসনে এগিয়ে রয়েছি। আমার আশা আরও 2টো আসন পাবো। তৃণমূলে দুর্নীতির কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, যেদিন উনি দিদি থেকে পিসি হয়েছেন আমি ছেড়ে চলে এসেছি। শুভেন্দুর মন্তব্য নিয়ে আব্দুর রহিম TV9 বাংলাকে বলেন, দিশাহারা ও বিভ্রান্ত হয়ে কুৎসিত মন্তব্য করছেন। আমি একজন জেলা সভাপতি ও বিধায়ক, আমাকে যে ভাষায় আক্রমণ করছে তা কুরুচিকর এবং এর যোগ্য জবাব মানুষ দেবে। আমি ওকে চ্যালেঞ্জ করছি, মালতীপুরে ও এসে দাঁড়াক, ও যদি হারিয়ে দেয় ওর চরণের জল ধুয়ে খাবো। রাজনৈতিক মঞ্চে উঠলেই মিঠুন চক্রবর্তীর ভাষণ আলাদা করে নজর কাড়ে। শ্রোতারা শুধু বক্তব্য শোনেন না, সিনেমার সংলাপের অপেক্ষাতেও থাকেন। আর ফিল্মি কায়দাতেই নিজের রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে অভ্যস্ত বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবারের সভায় নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সংলাপের মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, নিরাপত্তাহীনতা এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ একের পর এক তোপ দাগেন তিনি। সভায় উপস্থিত বিজেপি সমর্থকদের সামনে মিঠুন প্রশ্ন তোলেন, তৃণমূল কংগ্রেস আসলে কি? নিজেই তার ব্যাখ্যা দেন, টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তার অভিযোগ, ভয় আর আতঙ্ক ছড়ানো ছাড়া তৃণমূলের আর কোনো কর্মসূচি নেই। দুর্নীতি তাদের রাজনীতির কেন্দ্রবিন্দু। সেই কারণে রাজ্যে শিল্প বিনিয়োগ থমকে গিয়েছে, কর্মসংস্থানের সুযোগ নেই। মিঠুনের দাবি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সব ক্ষেত্রেই রাজ্য পিছিয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে তিনি বলেন, যখন সমস্ত মনোযোগ দুর্নীতিতে তখন উন্নয়ন স্বাভাবিকভাবেই থমকে যায়। আগের সভাগুলির মতোই এদিনও মিঠুন তার বিতর্কিত মন্তব্যের পুনরাবৃত্তি করেন। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর পথে হাঁটছেন। দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে পুলিশের লাঠিচার্জ, লগ্নজিতা চক্রবর্তীর গান ঘিরে বিতর্ক কিংবা অমিত শাহকে বাংলায় ঢুকতে না দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, এই সব প্রসঙ্গ তুলে মিঠুন বলেন, পরিস্থিতি দেখে তার মনে হয় তিনি বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছেন। এই অবস্থায় রাজ্যের মানুষকে নিজেদের বিবেক জাগ্রত করার আহ্বান জানান তিনি। মিঠুনের বক্তব্যে শুধু বিজেপি কর্মীদের নয়, রাজনীতির বাইরে থাকা সাধারণ মানুষদেরও একজোট হওয়ার ডাক ছিল। পাশাপাশি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের হিন্দু কর্মী সমর্থকদের উদ্দেশ্যেও তিনি আবেদন জানান। তার মতে, হিন্দুত্ব ও বাঙালিত্ব রক্ষা করতে হলে বর্তমান সরকারের পতন অপরিহার্য। কয়েকদিন আগে চন্দননগরের সভা থেকে মিঠুন অভিযোগ করেছিলেন, রাজ্যে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সরকার কার্যত ছুট দিয়ে রেখেছে, যা খুশি করা যাবে, কেউ বাধা দেবে না। এদিনও সেই প্রসঙ্গ টেনে তিনি বাংলার মানুষকে এক ছাতার তলায় আসার পরামর্শ দেন। একই সঙ্গে স্পষ্ট করেন, বিজেপি কোনোভাবেই ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়। যারা দেশকে ভালোবাসেন, দেশের স্বার্থে ভাবেন, তাদের বিরুদ্ধে বিজেপির কোনো আপত্তি নেই। তবে তার অভিযোগ, যারা দেশের ক্ষতি চায়, তৃণমূল তাদেরকেই রক্ষা করছে। সভা শেষে মিঠুনের হুঙ্কার ছিল আরও তীব্র। তার কথায়, যতদিন শরীরে এক ফোঁটা রক্ত থাকবে ততদিন কেউ বাংলাকে বাংলাদেশ বানাতে পারবে না। সরাসরি তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করে তিনি দাবি করেন, খুব শীঘ্রই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে চলেছে। মহিলাদের যে বিজেপি নেতা নেত্রীরা সম্মান দেন না এবং নিচু চোখে দেখেন, এই দাবি বারবার করে এসেছেন তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা। আর তেমন উদাহরণ বারবার দেখাও গিয়েছে। এবার উত্তরাখণ্ডের মন্ত্রী রেখা আর্যের স্বামী বিজেপি নেতা গিরিধারীলাল সাহুর বক্তব্যে জাতীয় রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। এমনকি মহিলাদের নিয়ে যে মন্তব্য করেছেন এই পদ্ম নেতা, তার জেরে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। কারণ মেয়েদের কত টাকায় পাওয়া যায় তা তিনি প্রকাশ্যে বাতলে দিয়েছেন। আর বিজেপি নেতার এমন মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছে দেশে। এদিকে উত্তরাখণ্ডের মন্ত্রী রেখা আর্যর স্বামী গিরিধারীলাল সাহু বিতর্কের জন্ম দিয়ে বলেছেন, বিহারের মেয়েরা 20,000 থেকে 25,000 টাকায় বিয়ের জন্য পাওয়া যায়। সম্প্রতি এক অনুষ্ঠানে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে। তার জবাবেই গিরিধারীলাল সাহু বলেন, বিহারে 20 থেকে 25,000 টাকার মধ্যে মহিলাদের পাওয়া যায়। একই সঙ্গে বিহারে কম খরচে বিয়ের প্রসঙ্গ তোলেন গিরিধারীলাল সাহু। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। বিহারে এখন এনডিএ সরকার, বিজেপি সদ্য জিতে এসেছে বিপুল ভোটে। সেখানে এমন মন্তব্য বিজেপি নেতারই। অন্যদিকে গত মাসে আলমোড়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে গিরিধারীলাল সাহুর বক্তব্যের সমালোচনা করেছে বিরোধী কংগ্রেস এবং বিহার রাজ্য মহিলা কমিশন। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী রেখা আর্য, তার স্বামীর এমন মন্তব্যে এখন ঝড় উঠেছে। পরিস্থিতি বেগতিক বুঝে গিরিধারীলাল সাহু ক্ষমা চাইলেও চিড়ে ভেজেনি। কেন বিতর্ক তৈরি হয়েছে? কারণ এই বিজেপি নেতা গিরিধারীলাল সাহু
সাহু বলেন, বৃদ্ধ বয়সে কি আপনারা বিয়ে করবেন? যদি তুমি বিয়ে করতে না পারো তাহলে আমরা বিহার থেকে আপনাদের জন্য একটি মেয়ে আনব। আপনি সেখানে 20,000 থেকে 25,000 টাকায় একটি মেয়ে পেতে পারেন। এছাড়া সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচিত হচ্ছেন গিরিধারী। এই ইস্যুতে করা প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেসের রাজ্য সভাপতি গণেশ গডিয়ালের বক্তব্য মহিলাদের পণ্য মনে করে বিজেপি। মন্ত্রী স্বামীর এই বক্তব্য থেকে তা স্পষ্ট। এই ধরনের মন্তব্য মহিলাদের পক্ষে কতটা অসম্মানজনক তা বোঝেন না বিজেপি নেতারা। তবে আর কি বলেছিলেন এই পদ্মনেতা? গিরিধারীলাল সাহু বলেছেন, আমার সঙ্গে এসো, আমরা আপনাদেরকে বিয়ে দেব। পরে চূড়ান্ত সমালোচিত হওয়ায় 180 ডিগ্রি ঘুরে গিরিধারীলাল বলছেন, আমার কথা যদি কাউকে আঘাত করে থাকে বা অপমান করে থাকে তাহলে আমি হাতজোড় করে ক্ষমা চাইছি। ভোট হলোই না তার আগেই বিজেপির নেতৃত্বাধীন মহাজোটী জোট জিতে গেল নির্বাচনের একটা বড় সংখ্যক আসন। নতুন বছরের শুরুতে সকলের নজর মহারাষ্ট্র পুরসভার নির্বাচন, 15 জানুয়ারি নির্বাচন। তার আগেই মহাজোটী জোটের 68 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন। শুক্রবারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। শেষ মুহূর্তে অনেক বিরোধী প্রার্থী মনোনয়ন তুলে নেন, আর তাতেই জয়ের রাস্তা সাফ হয়ে যায় বিজেপি শিবসেনা জোটের। যে 68টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে মহাজোটী, তার মধ্যে 44টি আসন গিয়েছে বিজেপির ঝুলিতে। থানের কল্যাণ, ডম্বিভালি, পুনে, পিম্পুরি, চিন্নবাদ, পানভেল, ধুলে, জলগাঁও, ভিওলান্ডি ও আহল্যানগর থেকে জিতেছে বিজেপি। অজিত পাওয়ারের এনসিপি 2টি আসনে জয়ী হবে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মুরলীধর মহল এই জয় নিয়ে উচ্ছ্বসিত। পুনে থেকেই পরবর্তী মেয়র হবেন এই আশা প্রকাশ করে বলেন, আমাদের 125টি সিটের টার্গেট রয়েছে। 2টি আসনে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছি, আর 123টি আসন বাকি। এই জয়ের কৃতিত্ব অনেকেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের জনপ্রিয়তা এবং রাজ্য সভাপতি রবীন্দ্র চভনের নির্বাচনী পরিকল্পনাকে দিয়েছেন। কর্মী সমর্থকদের দাবি, এই দুইজন মহারাষ্ট্রে বিজেপির খুঁটি মজবুত করেছে। এদিকে এই ফলাফল নিয়ে উদ্ধব ঠাকরের শিবসেনা অভিযোগ করেছে যে ইডি সিবিআইয়ে ভয় দেখিয়ে হুমকি দিয়ে নয়তো ঘুষ দিয়ে গণতন্ত্রকে শেষ করে দেওয়া হচ্ছে। এভাবে জয় কেনার চেষ্টা করছে, আর নির্বাচন কমিশন চুপ করে রয়েছে। এসআইআর প্রক্রিয়ার মাঝে ফের ভোটমুখী বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারির মাঝামাঝি 2 দিনের সফরে বাংলায় আসছেন। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে জোড়া সভা করার কথা তাঁর। আগামী 17 জানুয়ারি উত্তর মালদহে তিনি সভা করবেন। পরদিনই দক্ষিণবঙ্গে সভা তাঁর। আগামী 18 জানুয়ারি হাওড়ায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। গত 20 ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে সভার জন্য বাংলায় এসেছিলেন মোদী, কিন্তু দৃশ্যমানতা কম থাকায় তার হেলিকপ্টার তাহেরপুরে নামতে পারেনি। হেলিকপ্টার ফিরে আসে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকেই ভার্চুয়ালি বিজেপি কর্মী সমর্থকদের বার্তা দেন প্রধানমন্ত্রী। তৃণমূলের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হন, তেমনি রাজ্যে পরিবর্তনের ডাক দেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও বাংলায় রাজনীতির পারদ চড়ছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের পাশাপাশি বিজেপিকে নিশানা করছে তৃণমূল। রাজ্যের শাসক দলের দাবি, এসআইআর প্রক্রিয়া সাধারণ মানুষ যে হয়রানির শিকার হচ্ছেন, ব্যালট বক্সে তার জবাব দেবেন ভোটাররা। অন্যদিকে বিজেপির দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতেই এসআইআর প্রক্রিয়া হচ্ছে, তাই ভয় পাচ্ছে তৃণমূল। রাজনৈতিক চাপান উত্তরের মধ্যেই গত 29 ডিসেম্বর 3 দিনের সফরে রাজ্যে এসেছিলেন মোদীর ডেপুটি অমিত শাহ। আর বাংলায় এসে তিনি দাবি করেন, এবার পরিবর্তন সুনিশ্চিত। বিজেপি 2/3 আসন পাবে বলেও মন্তব্য করেন শাহ। আবার গতকাল মালদহে চাঁচলের সভা থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, সনাতনী হিন্দুরা একজোট হলে 220 আসন পাবে বিজেপি। শাহ সহ বঙ্গ বিজেপির নেতারা যখন রাজ্যে পরিবর্তন সুনিশ্চিত বলছেন, তখন পরপর 2 দিনের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করতে চলেছেন মোদী। নতুন বছর জোড়া সভা করতে এসে মোদী কি বার্তা দেন, সেটাই দেখার। 2025-এর চেষ্টা হয়েছিল বিহারে বিপুল জয় দিয়ে। সেই রেস 26-এ বাংলায় বিধানসভা ভোটেও থাকবে বলেই বিজয় উৎসবের সময় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির শীর্ষ নেতারা বলতে শুরু করেছিলেন, বিহারের পর বাংলাও দখল করা হবে। সে কথা 100% বাস্তবায়নের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে দিল্লির শীর্ষ নেতৃত্ব। শোনা যাচ্ছে 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিশেষ নির্বাচনী রণকৌশল তৈরি করেছে বিজেপি। দলীয় সূত্রে খবর, এই পরিকল্পনার নেতৃত্বে রয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে এবার হাই প্রায়োরিটি স্টেট হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডিসেম্বরের শেষেই কলকাতায় এসেছিলেন অমিত শাহ। 3 দিনের সফরে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, 26-এর ভোটে বড় ইস্যু হতে চলেছে অনুপ্রবেশ। বাংলার অরক্ষিত সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অবৈধ প্রবেশ এবং তাতে শাসক দলের পরোক্ষ মদতের অভিযোগে বারবার আক্রমণ করেছেন অমিত শাহ। সেই ছকেই সাজানো হচ্ছে বঙ্গ দখলের রণকৌশল। সূত্রের খবর, অমিত
শাহের পরিকল্পনার মূল ভিত্তি চারটি ইস্যু: বাংলাদেশি অনুপ্রবেশ, নারী নিরাপত্তা, রাজনৈতিক হিংসা এবং দুর্নীতি। বিজেপির দাবি, এই ইস্যুগুলিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে। প্রতিটি জেলা ও বিধানসভা কেন্দ্রে এই চার বিষয়কে সামনে রেখে আলাদা তথ্যভিত্তিক রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। দলীয় সূত্রে আরও খবর, অনুপ্রবেশ ইস্যুকে বিজেপি গেম চেঞ্জার হিসেবে দেখছে। সীমান্তে কাঁটাতার বসানোর জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না, এই অভিযোগকে জোরালোভাবে তুলে ধরার নির্দেশ রয়েছে। পাশাপাশি জনসংখ্যাগত পরিবর্তনের প্রশ্নটিও প্রচারের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। দুর্নীতির প্রশ্নে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করার পরিকল্পনা রয়েছে। রোজভ্যালি, এসএসসি, গরু পাচার, রেশন, মনরেগা, পুরসভা ও পুর নিগম নিয়োগ সংক্রান্ত মামলাগুলিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হিসেবে তুলে ধরতে চায় বিজেপি। একাধিক তৃণমূল নেতার নাম প্রচারের সামনে আনার কৌশলও নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও কেন্দ্র রাজ্য সংঘাত নিয়ে নির্দিষ্ট বয়ান বা ন্যারেটিভ তৈরি করারও অমিত শাহের পরিকল্পনার অংশ। বিজেপির অভিযোগ, মোদী সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রাজ্য সরকার আটকে দিচ্ছে। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা ও জল জীবন মিশনের মতো প্রকল্পের তথ্য বুথ স্তরে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক স্তরেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সূত্র জানাচ্ছে, অমিত শাহ নিজে রাজ্যের সংগঠনের রিপোর্ট নিচ্ছেন। দুর্বল জেলা নেতৃত্বে রদবদল, নতুন মুখ তুলে ধরা এবং বুথ স্তরে কর্মীদের আরও সক্রিয় করার উপর জোর দেওয়া হচ্ছে। তৃণমূলের অন্তর্কলহ এবং বিরোধী শিবিরের অসন্তোষকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই কৌশল বাস্তবায়িত হলে 2026 সালে বিধানসভা নির্বাচন হবে বাংলায় বিজেপির সবচেয়ে আক্রমণাত্মক লড়াই। বিজেপির অন্দরমহলের বার্তা স্পষ্ট, এবার লক্ষ্য শুধু বিরোধিতা নয়, রাজ্যের ক্ষমতা দখল।